E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, প্লিজ বি সিটেড। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ওটা ফ্লুইড মেকানিক্স এর উপর, যেটা আমরা বলি প্রবাহ বিজ্ঞান। আজকে চ্যাপ্টারের নাম হলো পৃষ্ঠটান, সারফেস টেনশন। তোমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমাদের যে ডে টু ডে এক্সপিরিয়েন্স আছে, যেমন আমরা যখন কাপড় কাচি, যখন আমরা ওয়াশিং পাউডার ইউজ করি, তখন আমরা যখন ওয়াশিং পাউডার জলের মধ্যে মিক্স করি, তখন সাবান জলের বুদবুদ উৎপন্ন হয়। বা আমরা যখন স্নান করি, সাবান ইউজ করি, তখন দেখা যায় যে সাবান জলের বুদবুদ উৎপন্ন হয়। এই যে বুদবুদটা, এই বুদবুদের শেপটা কিরকম হয়? স্পেরিক্যাল, মানে গোলাকার। এবার এই যে গোলাকার যে হয়, স্পেরিক্যাল যে হয়, এটার কারণ কি? কেন গোলাকার হয়? এটা সিলিন্ড্রিক্যাল হতে পারতো, অন্য যে কোনো কিউবিক্যাল হতে পারতো, অন্য যে কোনো ধরনের শেপ নিতে পারতো। ব্যাপার হলো সবসময় সে গোলাকার কেন নেই? ওইটার কারণটা হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটান মিন্স সারফেস টেনশন। ওইটা জানার আগে আমরা ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে একটু ডিসকাস করব। ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স দুই ধরনের হয়। স্লাইডে দেখা আছে, দেখো, ফোর্স অফ কোহেশন আর একটা হলো ফোর্স অফ অ্যাডিশন। ফোর্স অফ কোহেশন যখন একই পদার্থের অণুগুলির মধ্যে ফোর্স অ্যাক্ট হয়, সেম, মনে করে জলের অণুর সাথে জলের অণুর যে আকর্ষণটা, সেটাকে আমরা বলি ফোর্স অফ কোহেশন বা সংশক্তি বল। আর একটা হলো ফোর্স অফ অ্যাডিশন, বিভিন্ন পদার্থের অণুগুলির মধ্যে যে ফোর্স অ্যাক্ট হয় সেটা হলো অ্যাডিশন। যেমন তুমি দেখো, দুটা জল দিয়ে ভিজা দুটা স্লাইড যদি এভাবে লাগানো থাকে, এই দুটাকে সেপারেট করতে আমার একটু অসুবিধা হয়। কেন? কারণ এখানে জল আর জলের অণুর সাথে আকর্ষণের বলে আমরা ওই স্লাইড গুলোকে সেপারেট করতে পারি না। আবার তুমি দেখো, যখন আমরা জলের মধ্যে, গ্লাসের মধ্যে জল নেই, তারপরে জলটা শেষ হওয়ার পরে গ্লাসটা ভিজে থাকে। কেন? কারণ গ্লাস আর জলের মধ্যে একটা অ্যাট্রাকশনাল ফোর্স কাজ করে, যেটাকে আমরা বলি ফোর্স অফ অ্যাডিশন। এবার পৃষ্ঠটানের কারণ হলো ফোর্স অফ কোহেশন, মিন্স জলের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, সেটা হলো ফোর্স অফ কোহেশন, যেটাকে আমরা বলি সংশক্তি বল। সেটা কিভাবে হয় আমি তোমাদের দেখাচ্ছি, যেটাকে আমরা বলি মলিকুলার থিওরি। মলিকুলার থিওরি যেটা, আমরা এখানে যদি একটা জল পাত্রে তিনটা অণু ধরি,
1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে মনে করো 3 নাম্বার, 1 2 3। এবার আরেকটা সম্বন্ধে তোমাকে জানতে হবে যেটাকে আমরা বলি মলিকুলার রেঞ্জ। মলিকুলার রেঞ্জ যেটা 10⁻⁻7 সেন্টিমিটার মতো হয়, ওটা কি মলিকুলার রেঞ্জ। এখন যে আমরা বললাম যে অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, ওই আকর্ষণ বলটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ম্যাক্সিমাম হয়। আমরা বলেছি যে অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, যেটাকে আমরা বলি ফোর্স অফ কোহেশন। এবার এই যে ফোর্সটা ম্যাক্সিমাম হয় একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত, ওই রেঞ্জটাকে আমরা বলি মলিকুলার রেঞ্জ। মানে দুইটা মলিকুলের মধ্যে ওই ডিসটেন্সটা থাকলেই ম্যাক্সিমাম ফোর্সটা অ্যাক্ট হয়। ওটার ম্যাগনিটিউড অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁻7 সেন্টিমিটার পর্যন্ত হয়। এবার আমরা যে তিনটা মলিকুল এখানে কাউন্ট করেছিলাম 1 2 আর এটা হলো তোমার 3 নাম্বার। এবার দেখো 1 নম্বরের মলিকুলের কথা চিন্তা করলে ওই মলিকুলার রেঞ্জের মধ্যে চতুর্দিক দিয়ে কি হয়, অণু আছে। তার মানে কি তার উপর লব্ধি বলটা কত হবে, রেজাল্টেন্ট ফোর্স যেটা 0। এবার যদি আমরা ওইটার কথা চিন্তা করি তাহলে এই সাইডে মলিকুলার রেঞ্জের মধ্যে জলের অণু আছে, তাহলে 2 নম্বরের মধ্যে রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে কাজ করবে, ভিতরের দিকে। 3 নম্বরের কথা যদি ভাবো, দেখো উপরে মলিকুল নেই, তার মানে কি তার উপর রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে কাজ করে, নিচের দিকে। তার মানে যদি আমরা সবটাকে একটা লিকুইড ভাবি, যদি কন্টেনারটা না ভাবি, যদি আমরা কন্টেনারটাকে না ধরি, কন্টেনার নেই, মনে করো একটা তরল পদার্থ, তরল পদার্থের যে মুক্ত অণুগুলি যে আছে, মুক্ত তলের মধ্যে যে অণুগুলো আছে, আমি বলছি মুক্ত তল মানে হলো ফ্রি সারফেস, যেটা সবগুলো অণুর উপর বলটা কোন দিকে ক্রিয়া করছে, ভিতরমুখী, অন্তর্মুখী। রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে ক্রিয়া করছে, ভিতরের দিকে। যার জন্য আলটিমেটলি সেটা কি ধরনের শেপ নেয়, গোলাকার শেপ নিয়ে নেয়। তরলটা কিরকম শেপ নিয়ে নেবে, গোলাকার। তার প্রধান কারণটা হলো যে জলের অণুগুলির মধ্যে, তরলের মুক্ত তলের অণুগুলির মধ্যে যে ফোর্স অফ কোহেশনটা অ্যাক্ট করছে, সেটা কি করছে, সেটাকে কন্ট্রাক্ট করে দিচ্ছে সবগুলোকে। তাহলে পৃষ্ঠটানকে আমরা বলতে পারি একটা ধর্ম, যে ধর্মের জন্য তরল পদার্থটা কি করে, ন্যূনতম ক্ষেত্রফল জুড়ে থাকে। তুমি যদি একটা সার্টেন ভলিউমের ডিফারেন্ট শেপ বানাও, মনে করো গোলাকার বানালে, সিলিন্ড্রিক্যাল বানালে, কিউবিক্যাল বানালে, তুমি দেখবে গোলাকারের যে ক্ষেত্রফলটা আছে সেটা সবসময় কি হয়, ন্যূনতম হয়। এবার সেই ন্যূনতম হওয়ার কারণটা কি, কারণ জলের অণুগুলি ভিতরের দিকে একটা অ্যাট্রাকশনাল ফোর্স ফিল করে, অন্যান্য অণুগুলো তাকে টানে, সেজন্য সেটা গোলাকার হয়। আর তার মুক্ততলটা একটা স্ট্রেসড মেমব্রেন, যেটা টান করা পর্দার মতো ক্রিয়া করে। তাহলে এটাকে যদি আবার আমরা ম্যাথমেটিক্যালি চিন্তা করি, তাহলে তুমি মনে করো এটা একটা তরলের মুক্ততল ধরে নিতে পারো। তার উপর যদি আমরা একটা রেখা কল্পনা করি তরলের মুক্ততলের উপর, তাহলে ওই রেখার উপর লম্বভাবে, দুটো দিকে লম্বভাবে যে বলটা ক্রিয়া করে প্রতি একক দৈর্ঘ্যের উপর, এই যে ইমাজিনারি লাইনটার পার ইউনিট লেন্থের উপর যেই বলটা ক্রিয়া করে, সেই বলটাকে আমরা বলি সারফেস টেনশন, যেটাকে তুমি টি দিয়ে লিখতে পারো, সিগমা দিয়ে লিখতে পারো। সেটা হয় গিয়ে ফোর্স বাই লেংথ, ফোর্স বাই লেংথ, সেটা হলো গিয়ে তোমার সারফেস টেনশন। তাহলে সেই হিসেবে চিন্তা করলে এককটা কি হবে, একক হবে তোমার বলের একক বাই দৈর্ঘ্যের একক। মানে ডাইন পার সেন্টিমিটার হলো সিজিএস পদ্ধতিতে, আর এসআইতে হয়ে যাবে নিউটন পার মিটার। সেই হিসেবে যদি তুমি ডাইমেনশন ক্যালকুলেশন করো, তাহলে ডাইমেনশন অফ ফোর্স ডিভাইডেড বাই ডাইমেনশন অফ লেংথ, যেটাকে আমরা বলি mL²⁻²। দীপ্তনের বলক তাহলে সারফেস টেনশনের মাত্রা কি হবে, mL0T⁻²। L⁻0T⁻²। থ্যাংক ইউ, বসো। এবার আমরা আরেকটা টপিকে আসবো, কোন কোন বিষয়ের উপর পৃষ্ঠটানটা নির্ভর করে, সারফেস টেনশনটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমরা একটা জিনিস প্রথম আবার একটু রিপিট করবো যে পৃষ্ঠটান বা সারফেস টেনশনের কারণ হলো জলের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল কোহেসিভ ফোর্স। এবার যদি উষ্ণতা বাড়ে তো জলের অণুগুলির কি হয়, গতি বেড়ে যায়, মানে জলের অণুগুলির মধ্যে আকর্ষণ বলটা কমে যায়। কারণ সেই কারণে কি হয়, সারফেস টেনশনটা
কমে যায়। তাপমাত্রা বাড়লে কি হয়, সারফেস টেনশনটা কমে যাবে। কেন? কারণ ওয়াটার মলিকুলগুলোর যে মোশন আছে সেটা বেড়ে যায়। তারপর হলো মিডিয়াম অফ দ্য লিকুইড, মানে যে তরলটা আছে তার উপরে যে মিডিয়ামটা আছে, মনে করো এটা তরলটা, এই যে মিডিয়ামটা আছে মিডিয়ামটার উপর ডিপেন্ড করে। যদি মনে করো একটা বায়ু থাকে তাহলে পৃষ্ঠটান যা থাকবে, যদি তার উপর জলীয় বাষ্প চলে আসে তাহলে পৃষ্ঠটানটা কি হয়ে যায়, কমে যায়। তারপরে আছে প্রেজেন্স অফ সলিউবল ম্যাটেরিয়ালস, তার মধ্যে কি ধরনের পদার্থ মিশানো থাকে। যেমন মনে করো, ফর এক্সাম্পল, যদি জলের মধ্যে তুমি লবণ মিশিয়ে দাও, জলের মধ্যে লবণ মিশালে পৃষ্ঠটান বাড়ে, ইনঅর্গানিক, লবণ হলো ইনঅর্গানিক। আর যদি তুমি জলের মধ্যে সাবান মিশাও তাহলে পৃষ্ঠটান কমে যায়, যেটা হলো অর্গানিক। তারপরে আছে ইম্পিউরিটিস, ইম্পিউরিটিস যদি কোনো ধরনের অপদ্রব্য মেশানো থাকে তাহলে তার পৃষ্ঠটানটা কি হয়ে যায়, কমে যায়। এটার একটা মানে এক্সাম্পল আছে, তুমি যখন সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ আসে তখন নাবিকরা কি হয়, ওই ঢেউয়ের মধ্যে তখন তেল মিশিয়ে দেয়। তেল মিশালে কি হয়ে যায়, পৃষ্ঠটানটা কমে যায়, তখন ঢেউগুলো অনেকটা শান্ত হয়ে যায়। এটা হলো তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমরা আসবো পৃষ্ঠ শক্তি, যেটাকে আমরা বলি সারফেস এনার্জি। তুমি দেখো পৃষ্ঠটানের কাজ কি, সারফেস এরিয়াকে কমানো। তাহলে তুমি যদি সারফেস এরিয়াটা বাড়াতে চাও, পৃষ্ঠটানের কাজ কি, সারফেস এরিয়াটা কমানো, তার এরিয়াটাকে কমানো সবসময়। এটার অনেকগুলো এক্সাম্পল আছে। যেমন দেখবে আমরা যখন স্নান করে আসি তখন আমাদের চুলগুলো কি হয়ে যায়, একসাথে লেগে থাকে, কারণ দুইটা চুলের মাঝে তখন তরলের একটা পর্দা চলে আসে। তখন কি করে, এই চুলগুলোকে তার মাঝের ক্ষেত্রফলটা অনেকটা কমিয়ে দেয়। সিমিলারলি যখন আমরা ছবি আঁকি, তুলি যখন আমরা রঙের মধ্যে চুবানো হয় তখন তুলিগুলো কি হয়, সবগুলো আবার এভাবে একসাথে এসে যায়। কেন? কারণ ওই তুলিগুলোর মাঝে যে জলের পর্দাটা আসে তার জন্য সেটা আবার ওই পৃষ্ঠটান ক্রিয়া করে ক্ষেত্রফলটা কমিয়ে দেয়। তো সারফেস এনার্জি আমরা পড়বো, তার আগে আমরা আবার বলছি যে সারফেস টেনশনটা কি করে, ক্ষেত্রফল কমায়। এবার যদি তুমি ক্ষেত্রফলটা বাড়াতে চাও তাহলে পৃষ্ঠটানের বিরুদ্ধে তোমাকে কি করতে হবে, কার্য করতে হবে। তাহলে পৃষ্ঠটানের বিরুদ্ধে প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হলো তোমার সারফেস এনার্জি। মানে মনে করো তুমি যদি এখানে একটা ফ্রেম চিন্তা করো, এই ফ্রেমটাকে যদি আমরা সাবান জলে ডুবাই, দেখা যাবে মনে করো এই যে আর্মটা আছে, এই বাহুটা মনে করো মুভেবল, এরকম একটা ফ্রেম আছে, এটা মুভেবল। তুমি যদি সাবান জলে ডুবানো হয় দেখা যাবে সিটিটা কি হবে, সিটিটা ভিতরের দিকে মুভ করবে। কেন? পৃষ্ঠটানের জন্য ক্ষেত্রফলটা কমিয়ে দেবে। তখন কি হবে, যদি তুমি তার ক্ষেত্রফলটা বাড়াতে চাও তখন তার কার্য করতে হবে। ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন গুলো দেখা যায় যে তোমার সারফেস এনার্জি যেটা আমরা বলি পৃষ্ঠ শক্তি, সারফেস এনার্জি যেটা সারফেস এনার্জি তার ইকুয়াল টু কি হয়ে যায়, ইকুয়াল টু সারফেস টেনশন। গাণিতিকভাবে সারফেস এনার্জি আর সারফেস টেনশনের মান কি হয়ে যায়, সমান হয়ে যায়। এবার এই সারফেস এনার্জির উপর খুব ভালো নিউমেরিক্যাল অনেকগুলো হয় আমাদের। মনে করো এখানে বলেছে যে একটা সার্কুলার ডিস্ক আছে, তার রেডিয়াস দিয়েছে 3.4 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। এবার যদি এরকম একটা সারফেসকে তুমি তুলতে চাও, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কি বলে, একটা বল ক্রিয়া করতে হয়। কারণ ওই ডিস্কটা যখন আমরা জলের মধ্যে ডুবালাম তখন তার প্রত্যেকটা বিন্দুতে কি হয়, সারফেস টেনশন ক্রিয়া করে। প্রত্যেকটা বিন্দুতে কি হয়, সারফেস টেনশন ক্রিয়া করে। তাহলে সারফেস টেনশন কি ছিল, প্রতি একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল। তাহলে অঙ্কটা আমরা কি করে করব, ফোর্সটা হবে, রিকোয়ার্ড ফোর্সটা হবে তার যে পরিধি মানে সারকামফারেন্স ইনটু
সার্কামফারেন্স মানে কি, তার দৈর্ঘ্য, তার যে এই যে তলটা আছে তার দৈর্ঘ্যটা হবে সার্কামফারেন্স ইনটু সারফেস টেনশন। এমন আরো অঙ্ক আছে, মনে করে বলেছে একটা ড্রপ ভেঙে তোমার 4টা ড্রপলেটে ভেঙে গেল। A liquid drop of diameter 4 mm breaks into 1000 droplets. একটা কথা তোমাদেরকে বলি, মনে করো একটা বড় ড্রপলেট যদি ভেঙে অনেকগুলো ছোট ছোট ড্রপলেট হয়, মনে করো অনেকগুলো ছোট ছোট ড্রপলেট হয়, তাহলে ওইটার যে ভলিউম বড়টা আর ছোটগুলোর ভলিউম কি হবে, সেম হবে, কারণ ওইটা ভেঙে ওইটা হয়েছে। কিন্তু যদি তুমি ক্ষেত্রফল ক্যালকুলেশন করো, মনে করো তোমার এখানে একটা থেকে কটা হলো 1000, তাহলে 1000 এর ক্ষেত্রফল আর যে বড় যেটা আছে তার ক্ষেত্রফল কি হয়ে যাবে, বেশি হবে। মানে একটা ড্রপলেট যদি ভেঙে ছোট ছোট টুকরা হয় তাহলে ওই সব ক্ষেত্রফল কি হয়, রেজাল্টেন্ট ক্ষেত্রে লব্ধি ক্ষেত্রফলটা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে দেখো ক্ষেত্রফল বৃদ্ধি করতে হলে কি করতে হবে, সারফেস টেনশনের এগেইনস্টে তোমাকে কাজ করতে হবে, মিন্স এখানে আমার শক্তি বা ওয়ার্ক ডান করতে হয়। এবার মনে করো অনেকগুলো ছোট ছোট মিলে সবগুলো মিলে একটা বড় হয়ে গেল, তখন সারফেস এরিয়া কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে সারফেস এরিয়া যখন বাড়ে দেন আমাদের ওয়ার্ক ডান করতে হয়, মিন্স আমাকে শক্তি দিতে হয়। তাহলে যদি অনেকগুলো মিলে একটা বড় হয় তখন কি হবে, সারফেস এরিয়া যখন কমবে তখন সে শক্তি কি করবে, ইভলভ করবে। যখন ক্ষেত্রফল বাড়ে তখন শক্তি নেয়, আর যখন ক্ষেত্রফল কমে যায় তখন শক্তি ছাড়ে। এখানে একটা কোশ্চেন আছে, ক্যালকুলেট অ্যামাউন্ট অফ এনার্জি ইভলভ when 8 droplets of water radius 0.5 mm each combine to form 1 drop। তারপরে 8টা মিলিয়ে কটা হয়ে গেল, একটা। তাহলে এক্ষেত্রে তোমার ফর্মুলা সেম, সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন সারফেস এরিয়া। আরেকটা আছে স্ফেরিক্যাল ড্রপলেট ড্রপ অফ ওয়াটার 1 mm রেডিয়াস ইজ স্প্লিট ইনটু 1 মিলিয়ন, সেম আগের মতো একটা ভেঙে অনেকগুলো হলো সারফেস। তাহলে আমরা সারফেস এনার্জি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। যদি এরিয়া বাড়ে তাহলে আমাকে ওয়ার্ক ডান করতে হয়, আর যদি এরিয়া কমে তাহলে এনার্জি ইভলভ হয়। এবার আমরা আরেকটা টপিকে আসবো যেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। তোমরা বাড়ি করে দেখবে যদি আমরা কোনো কন্টেনারের মধ্যে লিকুইড রাখলাম একটা, দেখা যায় লিকুইডের যে মুক্ত তলটা সেটা হতে পারে উত্তল, যেটাকে আমরা বলি কনভেক্স, আবার সেটা এরকম হতে পারে যে সে অবতল, মিন্স কনকেভ। এবার লিকুইড কন্টেনার থেকে যে পয়েন্টে টাচ করেছে, মিন্স যে পয়েন্টে কন্ট্যাক্ট করেছে বা স্পর্শ করেছে, ওই বিন্দুতে যদি আমরা একটা টেনজেন্ট বা স্পর্শক অঙ্কন করি তাহলে এই পাত্রের সাথে যেই কোন অ্যাঙ্গেল ফর্ম করবে সেটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এক্ষেত্রে এখানে স্পর্শক অঙ্কন করলে এই হয়ে যাবে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে দেখো এখানে সেটা কিরকম শেপ নিচ্ছে, কনভেক্স, আর এখানে কি নিচ্ছে, কনকেভ। অ্যাকচুয়ালি ওটা হয় তোমার গ্রেটার দেন 90 ডিগ্রি, আর এটা হয় লেস দেন 90 ডিগ্রি। এটা কখন হয়, এটা হয় যখন তোমার ওই যে অ্যাডেশন ফোর্স পড়েছিলাম আমরা বিভিন্ন পদার্থ, মানে জল আর গ্লাসের মধ্যে একটা আকর্ষণ বল আছে, আবার জল আর জলের মধ্যে একটা আকর্ষণ বল আছে। তো জল আর জলের মধ্যে আকর্ষণ বলকে আমরা বলি কোহেশন, আর জল আর গ্লাসের মধ্যে আমরা যেটা বলি সেটাকে বলি আমরা অ্যাডেশন। তাহলে এখানে কি হয়, যখন অ্যাডেশন ফোর্সটা কোহেশন ফোর্স থেকে বেশি হয় তখন কি হয়, তোমার এটা হয় কনভেক্স। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাডেশন ফোর্স ইজ গ্রেটার দেন কোহেশন ফোর্স, অ্যাডেশন ফোর্সটা বেশি, আর এখানে কোহেসিভ ফোর্সটা অ্যাডেশন ফোর্স থেকে বেশি। এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে। তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থেকে আমরা কি বলতে পারি, যে যদি সেটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তার মানে আমরা বুঝবো এক্ষেত্রে কোহেশন ফোর্স ইজ গ্রেটার দেন অ্যাডেশন ফোর্স, আর যখন দেখবো আমরা যে লেস দেন 90 ডিগ্রি তখন আমরা বুঝবো যে অ্যাডেশন ফোর্স ইজ গ্রেটার দেন কোহেশন ফোর্স। এবার ক্যাপিলারি টিউব, যেটাকে আমরা বলি কৌশিক নল, ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব মানে হলো টিউব অফ ফাইন বোর, ফাইন মিন্স খুব ক্ষুদ্র, ভেরি স্মল, থিন, ভেরি স্মল, এটাকে আমরা বলি ক্যাপিলারি টিউব। এই ক্যাপিলারি টিউবের ক্ষেত্রে একটা ফেনোমেনা আমরা দেখতে পাই। ফেনোমেনাটা হলো দেখা যায় যে কোনো কন্টেনারের মধ্যে, মনে করি এটা আমাদের একটা তরল আছে,
এখানে আরেকটা আছে, মনে করো এখানে আছে তোমার জল মানে ওয়াটার, এখানে আছে মনে করো মার্কেট মানে পারদ। দেখা যায় জল যখন থাকে তখন তার মধ্যে কি হয়, জলের লেভেলটা একটু উপরে উঠে যায়। আর এক্ষেত্রে কি হয়, যেখানে মার্কেটে আছে সেটা লেভেলটা কি হয়ে যায়, নিচে নেমে যায়। এটাকে বলা হয় ডিপ্রেশন আর এটাকে বলা হয় এলিভেশন। জলের ঊর্ধ্বারোহণ আর এক্ষেত্রে হলো পারদের অবরোহণ। এটা কেন হয়, এই ঘটনাটাকে আমরা বলি ক্যাপিলারিটি বা কৈশিকতা। যেই পদ্ধতির মাধ্যমে গাছ অ্যাকচুয়ালি জল উপরের দিকে শোষণ করে, এটা হলো একটা পদ্ধতি যে পদ্ধতিতে গাছ জলকে উপরের দিকে শোষণ করে। তোমাদের বাড়িঘরেও দেখবে যদি কোথাও একটা জল, একটা কাপড় বা কোনো পত্রিকা যদি জলের মধ্যে একটু টাচ করা থাকে, দেখবে জলটা আস্তে 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 মানে কাপড়টা বা পত্রিকাটা ভিজে উঠে। সেটা কেন হয়, এই ঘটনাটাকে আমরা বলি ক্যাপিলারিটি বা কৈশিকতা। এই ঘটনাটাকে আমরা শর্টকাট এক্সপ্লেন যদি করি, দেখা যাবে, আমি একটু মোটা করে দেখাচ্ছি। এই পয়েন্টে কি কাজ করবে, সারফেস টেনশন, তার একটা লব্ধি বল হবে নিচে উপরের দিকে, সরি রিঅ্যাকশন ফোর্স। তখন প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা রিঅ্যাকশন ফোর্স পাবো। এটা হলো আমরা অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, যেটা আমরা বলি স্পর্শকোণ। এবার টিটা কি হবে, টি এটা হয়ে যাবে তোমার টি সাইন থিটা, এদিকে হয়ে যাবে টি সাইন থিটা। আর উপরের দিকে কি হবে, টি কস থিটা, এদিকে হবে টি কস থিটা। তুমি দেখো ডায়ামেট্রিক্যালি যে কোনো দুটি ডায়ামেট্রিক্যালি অপোজিট দুটো পয়েন্টের জন্য টি সাইন থিটা কি করবে, ক্যান্সেল করে দেবে। তাহলে সামেশন অফ টি সাইন থিটা কি হয়ে যাচ্ছে, 0। কিন্তু সামেশন অফ টি কস থিটা, যেটা সামেশন অফ টি কস থিটা, সেটা কোন দিকে কাজ করছে, ঊর্ধ্বমুখী। দেখো যার জন্য কি হচ্ছে, এখানে সিগমা দিয়ে দেওয়া আছে। এই টি কস থিটার জন্য জলটা কি হয়, উপরের দিকে উঠে। কতটুকু পর্যন্ত উঠবে, যখন জলটা উপরের দিকে উঠে তখন জলের যে ওজনটা সেটা কোন দিকে কাজ করে, নিচের দিকে। তো যখন সামেশন অফ টি কস থিটা ইকুয়াল টু তোমার ওয়েট অফ ওয়াটার, যতক্ষণ পর্যন্ত না ক্যাপিলারি টিউবের মধ্যে যে জলটা উঠছে তার ওজন সামেশন অফ টি কস থিটা না হয়, ততক্ষণ পর্যন্ত জলটা কি উঠবে, উঠতেই থাকে। কথাটা বুঝতে পেরেছো? এবার সাম্য অবস্থা, যেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম, মানে আপওয়ার্ডে কি আছে, সামেশন অফ টি কস থিটা, আর ডাউনওয়ার্ডে কি আছে, জলের ওজন। যখন সমান হয়ে যাবে তখন জলের লেভেলটা ওই জায়গায় গিয়ে থেমে যাবে, তারপরে আর উঠবে না। আমার কথাটা ক্লিয়ার? এখন আমরা যদি ক্যালকুলেশন করি ওই জলের ওজনটা দিয়ে, তখন দেখা যায় যে ক্যাপিলারি রাইজ, যেটাকে আমরা বলি, কতটুকু জলটা উঠবে, এটা হয়ে যায় H equal to 2t cos theta by r rho g, 2t cos theta by r rho g। rটা হলো কি, ওই যে ক্যাপিলারি টিউবটা আমরা নিয়েছিলাম তার ব্যাসার্ধ, আর এটা হলো তরলের ঘনত্ব, আর থিটাটা হলো অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, আর থিটা হলো সারফেস টেনশন। আর এইচটাকে আমরা কি ধরবো, হাইট, ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ডাউন, যেটা আমরা বলি ঊর্ধ্বরোহণ বা অবরোহণ। তারপরে এটার উপরে কিছু নিউমেরিক্যাল আছে, দেখো ফর্মুলা একটাই হয়। যেমন ক্যালকুলেট দ্য ডায়ামিটার অফ দ্য ক্যাপিলারি টিউব ইন হুইচ মার্কারি ডিপ্রেসড। দেখেছো মার্কারির ক্ষেত্রে কি বলেছে, ডিপ্রেসড, আর ওয়াটার ক্ষেত্রে কি হয়, যেটা এলিভেশন। ডিপ্রেশন আর এলিভেশন সেটা কিন্তু ওই আবার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের উপর নির্ভর করে। Depressed by 1.19 centimeter, given surface tension is given 549 per centimeter, আর angle of contact দেওয়া আছে 140। ফর্মুলা কোনটা হবে দেখো, H equal to 2t cos theta by, যেটা আমরা এখন লিখেছিলাম, H equal to 2t cos theta by r rho g। তো এখানে তোমাকে সবকিছু দেওয়া আছে, তোমাকে বার করতে বলা হয়েছে তার রেডিয়াস। রেডিয়াস বার করলে আমরা কি বার করতে পারবো, 2r equal to কি হয়ে যায়, ডায়ামিটার। দ্বিতীয়টা দেখো, the lower end of a capillary tube is deep into water, it is seen that the water rises, এখানে ওয়াটার আবার কি বলছে, rises through 7.5 centimeter capillary tube, calculate the radius of the capillary, same।
একটা দিয়েছি আমরা ক্যাপিলারি ডিপ্রেশন, আরটা দিয়েছি ক্যাপিলারি এলিভেশন। ওকে, তারপরে খুব একটা ইন্টারেস্টিং টপিক, এটা এক্সেস প্রেসার ইনসাইড এ কার্ভ সারফেস। এক্সেস প্রেসার, একটা জিনিস দেখো, যখন কোনো বুদবুদ উৎপন্ন হয়, মনে করো এটা একটা বুদবুদ ধরলাম, এখানে কি আছে, এটা কিন্তু লিকুইডের, এটা কিন্তু লিকুইড, ফ্রি সারফেস অফ দ্য লিকুইড। আমরা আগে দেখেছি যে লিকুইডের যে ফ্রি সারফেসটা আছে, সেই ফ্রি সারফেসের ক্ষেত্রে ফ্রি সারফেসটা ভিতরের দিকে কি হয়, সবগুলো মলিকুলের উপর ভিতরের দিকে একটা ফোর্স অ্যাক্ট হয়, যার জন্য সে এরিয়াটাকে কি করে, সব মিনিমাইজ করার মিনিমাইজ করে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুদবুদের ক্ষেত্রে তোমার ভিতরের দিকে প্রেসারটা কি হবে, বেশি হবে, ভিতরের দিকে প্রেসারটা কি হবে, বেশি হবে, যেটাকে আমরা বলি ইনসাইড প্রেসার। বাইরের দিকে প্রেসারটা কি হবে, একটু কম হবে। এবার ইনসাইড প্রেসার মাইনাস আউটসাইড প্রেসার, ওটাকে আমরা বলি অতিরিক্ত চাপ বা এক্সেস প্রেসার। তাহলে এক্সেস প্রেসার মানে আমরা কি বুঝবো, প্রেসার ইনসাইড মাইনাস পিএ, যেটাকে আমরা বলতে পারি অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওইটা যদি আমরা ক্যালকুলেশন করি, পিআই মাইনাস মনে করো পিও, এটা আমরা কি করে ক্যালকুলেশন করব, দেখো যখন আমরা এটার এরিয়াটা দেখো দেওয়া আছে ডায়াগ্রামে, যদি আমরা তার মনে করো রেডিয়াসটা ডেল্টা আর বাড়াই, তখন আমার কি করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। একটু আগে আমরা পড়েছি যখন আমরা মানে এরিয়াটা বাড়ে, দেন ওয়ার্ক ইজ টু বি ডান এগেইনস্ট সারফেস টেনশন। ওই ওয়ার্ক ডানটা কি হিসেবে স্টোর থাকে, এজ এ পোটেনশিয়াল এনার্জি। আমরা জানি আমরা ওয়ার্ক ডান করলে সেটা কি হবে, সেটা তো আলটিমেটলি এনার্জিতে কনভার্ট হবে, সেটা হলো পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। তো এখানে আমরা যখন অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি, যখন আমরা এরিয়া বাড়াবো, দিস উই আর ডুইং ওয়ার্ক এন্ড দ্যাট ওয়ার্ক ইজ কনভার্টিং ইনটু পোটেনশিয়াল এনার্জি। ক্যালকুলেশন করলে আমরা দেখব যে এক্সেস প্রেসার যদি আমরা পি দিয়ে লিখি, ইন কেস অফ বাবল, বাবলের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, 4T/R। কিসের ক্ষেত্রে, বুদবুদ বা বাবল, সেটা কার ক্ষেত্রে হচ্ছে, বাবল মিন্স বুদবুদ। আর যদি ড্রপের ক্ষেত্রে চিন্তা করো, ড্রপের ক্ষেত্রে এক্সেস প্রেসারটা হবে 2T/R। আমরা কি করে ক্যালকুলেশন করব, প্রথম আমরা দেখবো যে ক্ষেত্রফলটা বৃদ্ধি করার জন্য কতটুকু কৃতকার্য করা হয়েছে, তারপর কতটুকু পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পেয়েছে। ফ্রম দ্য ল অফ কনজারভেশন এনার্জি, ওয়ার্ক ডান ইকুয়াল টু ইনক্রিজিং পোটেনশিয়াল এনার্জি। ওইটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব বাবলের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, বাবলের ক্ষেত্রে মুক্ততল কয়টা, দুইটা। তোমরা যদি সোপ বাবলের কথা চিন্তা করো, মুক্ততল কয়টা থাকে, ভিতরেরটা হলো, বাইরেরটাও মুক্ততল, তাহলে কয়টা থাকে, দুইটা। আর ড্রপের ক্ষেত্রে কয়টা মুক্ততল থাকে, একটা। কারণ ড্রপের ক্ষেত্রে ভিতরটা কি থাকে, ভিতরটার মধ্যে লিকুইড থাকে, ড্রপের ক্ষেত্রে কি থাকে, ভিতরটার মধ্যে লিকুইড থাকে, তাহলে মুক্ততল কয়টা, দুইটা। তাহলে ড্রপ ক্ষেত্রে হয় 2T/R, আর বাবলের ক্ষেত্রে হয় 4T/R। এটার উপরে বেস করে আমাদের নিউমেরিক্যাল আসতে পারে, যেমন চাপ, প্রেসার ইকুয়াল টু HdG ইকুয়াল টু 2T/R। এখানে তোমরা যখন এই ফর্মুলাটা করবে, দেখবে ওই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা, যে কোনো ধরনের অঙ্ক এক্সপ্রেশন আসলে ফর্মুলা হবে H রো জি, আমরা কি জানি, প্রেসার, দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, 2T/R। ওকে, সো থ্যাংক ইউ। বাড়িতে নিউমেরিক্যাল করবে। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়।
রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।